হাই এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা খুব ভালো আছো এবং আমি ভীষণ ভালো আছি। তো আজকে নতুন একটা টপিক আমি শুরু করব, যেটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 11-এর জটিল রাশি করেছিলাম। আমরা এর আগে জটিল রাশি আমরা করেছিলাম কিছুটা পার্ট, থিওরি পার্ট করিয়েছি আমরা, ঠিক আছে। কিছু ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, তার রিলেটেড ফর্মুলাগুলো। এখন আমরা বাকি পোর্শনটা করবো জটিল রাশি, ঠিক আছে। ক্লাস 11-এর জটিল রাশিটা তোমার WBSC মানে বিভিন্ন ধরনের এন্ট্রান্স দিক থেকে, সেটা বলো নিট যেই মেন্স বলো বা IIT বলো বা WB যেই বলো, TB যেই বলো বা সব দিক ট্যাট বলো, সব দিক দিয়ে এটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস জটিল রাশিটা, ঠিক আছে। জটিল রাশির যে বাকি পোর্শনটা আছে, আর্গুমেন্ট, তারপরে হচ্ছে পোলার ফর্ম, তারপরে কিউব রুটস অফ ইউনিটি, এগুলো আমরা এখন করাবো, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে গিয়ে আর্গুমেন্ট কি করে বার করব। আর্গুমেন্ট, ঠিক আছে। এটারে বা অ্যামপ্লিচিউডও করা হয়, কোনো সময় অ্যামপ্লিচিউডও করা হয়, চিউড, ঠিক আছে। কোনো সময় অ্যামপ্লিচিউডও করা হয়। তো কী করে বার করব, ধরলাম z = x প্লাস IY একটি জটিল রাশি, ঠিক আছে। তাহলে তার আর্গুমেন্টটা কী করে বার করবো, এটাকে A আর G লেখা হয়, Z অথবা AMZ বলে, অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট বলা হয়। এটা কী করে বার করবো আমরা, tan θ tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x দিয়ে আমরা বার করবো, ঠিক আছে। এই tan ইনভার্স মানে এটা একটা কী বোঝাচ্ছে, একটা অ্যাঙ্গেল বোঝাচ্ছে, এটা কোণ বোঝাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা যদি হয় আর্গুমেন্ট, তো আর্গুমেন্টটা কী করে বার করবো, এটা তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। একটা উদাহরণ নিয়ে নিই, এক্সাম্পল নিয়ে নিই। যদি z = 1 + √3i হয়, ঠিক আছে। i এর পরিচয় আমরা জানি, তাহলে AMPZ অথবা আর্গুমেন্ট z কত হবে, tan ইনভার্স y কত হবে এখানে, √3, আর x কত হবে 1। তার মানে tan ইনভার্স √3, tan কত ডিগ্রি মান √3 স্যার, tan 60 ডিগ্রি মান √3, তাহলে 60 ডিগ্রি, দ্যাট ইজ π/3। তাহলে আর্গুমেন্টটা কত আসবে, π/3। বুঝতে পারছি। এটা সিম্পল একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। হয়ে গেছে এটা আর্গুমেন্টটা। এখন তোমাদের আমি আর্গুমেন্টটাকে গ্রাফিক্যালি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। গ্রাফ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা গ্রাফ কার্টেশিয়ান কোডে নিলাম, এটা হবে x, এটা হবে y। তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম P(x, y), ঠিক আছে। তার মানে এই অংশটা হবে x আর এই অংশটা হবে y, আর এই পার্টটাকে আমি ধরে নিলাম r। এই rটা কী বোঝাচ্ছে, দুইটার মডুলাসটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটাকে, এটা তো অরিজিন, এটাকে ধরলাম থিটা। এই থিটাটাই হচ্ছে রিপ্রেজেন্ট করছে এখানে আর অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট। থিটাটা কত হবে এখানে, tan ইনভার্স y/x। এই থিটাটাই হচ্ছে এখানে আর্গুমেন্ট z অর অ্যামপ্লিচিউড z। এই থিটাটাই রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারছি। কারণ আমি এটা যদি থিটা ধরি, তো tan θ কত, পারপেন্ডিকুলার বেস, লম্ব বাই ভূমি। তো tan θ করবে লম্ব বাই y/x, তাহলে থিটা করে tan ইনভার্স y/x। এইটা হচ্ছে তোমার আর্গুমেন্ট। আর যে rটা আছে এখানে, r কত হবে, √(x² + y²). তাহলে rটা কী বোঝাচ্ছে এখানে, মড z রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। rটা হবে তার মডিউলাস। rটা কী হবে, জটিল রাশির মডিউলাস। এটা বুঝিয়ে দিয়েছি আমি আগে। তো এই গেল তোমার আর্গুমেন্টের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টটা, এটা আমরা বার করবো। যদি একটা পয়েন্ট হয় XY, তাহলে একটা পয়েন্ট মানে P(x, y) হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই জায়গাটা হবে x, এই জায়গাটা y, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এখানে আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড বলতে কী বোঝাচ্ছে স্যার, θ = tan ইনভার্স y/x। এই যে অ্যাঙ্গেলটা, এটাই বোঝাচ্ছে, বুঝতে পারছি। ওকে, সো এখন আমরা করব জটিল রাশির মডিউলাস পোলার আকার। পোলার মধ্যে যেগুলোকে বলা হয় যেখানে r আর θ দিয়ে প্রকাশ করা হয়। আর কার্টেসিয়ান মানে কার্টেসিয়াস স্থানাঙ্ক, তাদেরকে বলা হয় যেখানে x আর y তে প্রকাশ করা হয়। পোলার কোনগুলোকে বলা হয়, যেগুলোকে r আর θ তে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো পোলার আকার বা এটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিচিউড আকার, ঠিক আছে। মডিউলাস অ্যামপ্লিচিউড আকার বলা হয়। ওকে, এটা কী করে করবো, দেখো আমরা ধরে নিলাম, ধরি z = x + iy, যে কোনো
একটি জটিল রাশি। ওকে, এখন তার পোলার ফর্ম কী করে বার করব? দেখো, যখনই কোনো কিছুর আর থিটাতে প্রকাশ করে তাকে পোলার ফর্ম বলা হয়। এটা এক্স, এটা ওয়াই, এটা অরিজিন। আমি একটা পয়েন্ট নিলাম পি, এটাকে যখন আর থিটাতে রিপ্রেজেন্ট করা হবে তখনই সেটা হয়ে যাবে কি পোলার ফর্ম। বুঝতে পারছি? পয়েন্ট পি এক্স কমা ওয়াই, এখানে এক্স কমা ওয়াই, এই পার্টটা ধরো এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে আর। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তো এটাকে আমি যখন আর থিটাতে রিপ্রেজেন্ট করব তখন সেটা হয়ে যাবে কি তার পোলার ফর্ম। এখন দেখো, এই যে পি বিন্দুটা, এটা কি পি যেগুলোটা জটিল রাশি যাহা আর্গান্ড তোলে পি এক্স কমা ওয়াই বিন্দু দ্বারা সূচিত। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এটার মধ্যে, এটা যদি তোমার যেটা তুমি এখানে চিত্রটা থেকে পারো, এটা উ পি, এটা ধরো কিউ। তো সুতরাং এখানে তার পিটা কি হবে? দেখো, অ্যাঙ্গেল পি উ কিউ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, তার মানে আমরা ত্রিভুজ আমি লিখতে পারি যে ত্রিভুজ ও পি কিউ হইতে পায় কি পাই? যে ট্যান থিটা সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ওয়াই বাই আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এখানে উপি হচ্ছে গিয়ে আর, ও কিউ হচ্ছে এক্স, আর ও পি কিউ হচ্ছে তোমার ওয়াই। তাহলে এটা হচ্ছে, তারপরে সিমিলারলি আমরা কস থিটা বার করতে পারি কী হবে? এক্স বাই আর। তো এক্স ইকুয়াল টু আর কস থিটা। ঠিক আছে, তো এখন আমরা এটাকে 1 নম্বর দিয়ে দেবো, এটাকে 2 নম্বর দিয়ে দেবো। এখন এই দুইটাকে যদি আমরা করি, দেখো এক্সটাকে কী করে প্রকাশ করা যায়, এই দুইটাকে যদি করি আমরা কী করলাম এখানে, এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আর স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু 1, ইট ইস আর স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি যদি ডিভাইড করে দিই, 2 ডিভাইডেড বাই 1 করি, 1 ডিভাইডেড বাই 2 করি, 1 ডিভাইডেড বাই 2 করি, তাহলে কি আসবে? দেখো, ওয়াই বাই এক্স ইকুয়াল টু আসবে আর সাইন থিটা বাই আর কস, আর আর কেটে যাবে। তো ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তো থিটা ইকুয়াল টু কত আসবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো আমরা কী করলাম, এখান থেকে থিটার মানটা বার করে নিলাম, আর এখান থেকে আমি আর এর মানটা বার করে নিলাম। বুঝতে পারছি? এখন আমরা ওইখানে বসিয়ে দেবো। তো জটিল রাশিটা কী হবে? সুতরাং জটিল রাশির পোলার ফর্ম, পোলার আকার মানে মডুলাস অ্যামপ্লিটিউড আকার। ঠিক আছে, আকার হবে কি? এটা হবে জেড বসিয়ে দাও, আর এক্স টাকা কত? আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। তো জেড ইজ ইকুয়াল টু আর কমানে নাও, তো কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এখন এই জায়গাটার মধ্যে তুমি কি করবে? এখানে থিটার ভ্যালু বসিয়ে দেবে আর আর এর ভ্যালু বসিয়ে দেবে। আর এর ভ্যালু কত আছে? এটা। আর থিটার ভ্যালু কত আছে? এটা যদি বসিয়ে দিই আমরা, তাহলে এটা মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা চলে আসবে। ঠিক আছে, তো যখনই কোনো একটা জটিল রাশি দিয়ে তাকে বলবে যে তুমি তাকে পোলার ফর্মে নাও, তখন আমরা এইভাবে করতে থাকবো। জটিল ধরে নেব, তারপর এক্স ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে এটাকে আমরা আর কস থিটা দেবো, আর ওয়াই ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে এটাকে আমরা আর সাইন থিটা ধরবো। ঠিক আছে, ধরো এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বার করবো, তারপর থিটার ভ্যালুটা বার করবো এই ফর্মে। এই যে প্রথম স্কোয়ার করে প্লাস করবো, তারপরে ডিভাইড করে দেবো, তো আর থিটা বেরিয়ে যাবে। তো আর থিটা বেরোনোর পর এখানে আমরা পুট করতে হবে। ঠিক আছে, সেটা আমরা করে দেখবো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে আমি করেই দেখে দেবো। তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এখন আমরা পোলার ফর্ম কী করে নেয় তার একটা উদাহরণ স্বরূপ আমরা করছি। একটা উদাহরণ নিয়ে নিলাম, যেটা পোলার ফর্মে একটা উদাহরণ আমি নিয়ে নিচ্ছি যে জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস
√3i কে পোলার আকারে প্রকাশ করো, ঠিক আছে। তো আমরা এটা করছি, জেড জটিল রাশিটা, এই জটিল রাশিটাকে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে লিখে নেব। উদাহরণস্বরূপ এটা সলিউশনটা আমি করে দিই, তোমার সুবিধা হবে। জেড = 1 + i √3a। পরে তো আমরা অনেক অঙ্ক করবো, এক্সারসাইজ থেকে অনেক অঙ্ক করবো, সে এসএনদের থেকে করবো, সাতরা থেকে করবো, আরও ক্যাসিনাগের বই করবো আমরা, আরও অনেক ধরনের বুকস থেকে আমরা এখানে করব, ঠিক আছে। সিবিএসসির বুকস থেকে করব, হ্যাঁ, আইসিএসির বুকস থেকেও করব। তো এখানে একটা করে উদাহরণ দিচ্ছি, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে এখানে x, এটা হচ্ছে y, তো 1 = r cos θ, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেয়, এটাকে আমি 2 নম্বর দিলাম। আবার কি হবে স্যার, আবার √3 = r sin θ, ঠিক আছে। এটা 3 নাম্বার দিয়ে দিলাম। এখন আমি 1, 2 নং আর 3 নংকে স্কোয়ার করে যোগ করে দিলাম। যে প্যাটার্নটা বলেছি ওই প্যাটার্নে করতে হবে। তাহলে আমি করতে পারি যে এখানে ডাইরেক্টও করতে পারি আমি, যে r = √, এটা করে করতে পারি। দেখিয়ে দিচ্ছি একটা কী করে √3² + cos² θ r² sin² θ। তো এটাকে 1 + 3 লিখতে পারি, r², ব্র্যাকেটে কমন নিয়ে গেলে এটা কত হয়ে যাবে, cos² θ + sin² θ। তো 4 = r² × 1, তো r = কত আসবে, √4 মানে 2। এটা প্লাস মাইনাস হবে না, কারণ r এর মান কী হচ্ছে এখানে, √2 হবে। বা তুমি ডাইরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করতে পারো, তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো। দ্যাট ইজ, যদি কারোর মনে থাকে যে x² + y² এখানে হচ্ছে r, তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে নেবে। যদি ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে নাও, তাহলে মানে একদম ডাইরেক্ট বেরিয়ে যায়। আমি এটাকে যেহেতু একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তার জন্য আমি কী করছি, এটাকে পুরোটা লিখে আমি দেখাচ্ছি কী করে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি ডিভাইড করে নাও, এটাকে আমরা ডিভাইড করে দিই। ইকুয়েশন 3 ডিভাইডেড বাই ইকুয়েশন 1, তাহলে আমরা কী করে পাবো, এটা হচ্ছে √3/1 = r sin θ / r cos θ = tan θ। দেয়ারফর tan θ = কত হবে, √3। tan কত ডিগ্রি মান, √3 স্যার 60 ডিগ্রি মান। তার মানে আমি এটা লিখতে পারি tan θ = tan 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে π/3, tan 60 ডিগ্রি আমি একবারে π/3 লিখে নিই। দেয়ারপর θ = কত আসবে, π/3। তো এটা হচ্ছে কি আমার আর্গুমেন্টটা পেয়ে গেলাম, থিটাটা ভ্যালুটা, আর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, 1 নং সমীকরণ নিতে হবে। 1 নং সমীকরণের পোলার আকার কী করে করবে অঙ্ক, আমি সেটার মেথডটা দেখিয়ে দিচ্ছি, একদম সোজা মেথড, একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লিখে করছি আমি, এবং তোমরাও করবে। যখন তোমরা প্রথম অঙ্ক করতে যাবে স্টেপ বাই স্টেপ লিখে করবে, না হলে ভুল হওয়ার চান্স বেশি থাকবে। তো এটাকে লিখে দাও, z = কত হবে, r cos θ, এটা হবে i r sin θ, ঠিক আছে। আচ্ছা, আরটা আমি যদি কমন নিয়ে নেই, তাহলে কি হয়ে যাবে, cos θ + i sin θ। তো এখানে r এর ভ্যালুটা কত আসে স্যার, r এর ভ্যালু হচ্ছে 2, এখানে 2 বসিয়ে দাও। আর থিটার ভ্যালু কত আছে, cos π/3 + i sin π/3। এই যে জিনিসটা আসলো যে 2, z = 2 × এটা, এটাই হচ্ছে কি আমাদের নির্ণেয় পোলার আকার, বুঝতে পারছি। তো আমি এই পুরোটা স্টেপ 1 বাই স্টেপ করে দিলাম। এখন যে কোনো অঙ্ক দেওয়া থাকুক না কেন, তোমরা এটা চেষ্টা করে করতে পারবে, ঠিক আছে। তো আমার মেন উদ্দেশ্যটা কী হচ্ছে, আমরা যখন কোনো একটা ফর্মুলা আমি দিচ্ছি, তার পাশাপাশি একটা এক্সাম্পল কেন দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের মাথার মধ্যে সেটা তাড়াতাড়ি ঢুকতে পারে, ঠিক আছে, তাড়াতাড়ি যাতে বুঝতে পারো, ক্যাচ আপ করতে পারো। তো তার জন্য তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস করাচ্ছি আমি। তো আমাদের যে জটিল রাশির যে লাস্ট পার্টটা আছে এখানে আমাদের সিলেবাস, সেটা হচ্ছে 1 ঘনমূল নির্ণয়, ঠিক আছে। তো 1 ঘনমূল নির্ণয়টা আমরা করব এখানে। 1 ঘনমূল নির্ণয়, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, অনেক সময় আমরা এটাকে ইংলিশে কি বলে, এটাকে কিউব রুটস অফ ইউনিটি, কিউব রুটস অফ ইউনিটি। আমি ইংলিশ টার্মটা লিখে দিলাম যাতে তোমরা যেই মেসেজে যখন ফেস করো তাদের সুবিধা হয়, টার্মটা মনে থাকে, ঠিক আছে। পাশাপাশি ইংলিশ টার্মটা পড়লে সুবিধা হয়। তো 1 ঘনমূল কী করে নির্ণয় করবো, ঘনমূল চিন্তা থাকে। তো আমি ধরলাম যে x = 1 কিউব রুট অফ 1, ঠিক আছে। এই যে কিউব রুট ঘনমূল এটা।
তো এটা হচ্ছে 1/3 লেখা যায়, এভাবে লিখতে পারি। আমি ধরি x ইকুয়াল টু ধরে নিলাম। এখন উভয় দিকে আমি যদি কিউব করি তাহলে কী আসবে, এরকম আসবে। আচ্ছা, x³ - 1 এটাকে 0 লিখতে পারি, লিখলাম। এখন 1টাকে আমি 1 কিউব লিখতে পারি না, লিখতে পারি। সো এখানে কি দেখো, a³ মানে b কিউবের সূত্রটা ইউজ করো, তাহলে a - b ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x - b x স্কোয়ার প্লাস x প্লাস b। ঠিক আছে, আমি এখানে a³ - b কিউবের সূত্রটা ইউজ করছি। এখানে কোন সূত্রটা ইউজ করেছি, এখানে a³ - b কিউব সূত্র আমি লিখে দিচ্ছি। a³ - b কিউব সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। ঠিক আছে, এখন চলে আসুন। এখন আমরা এইখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু কত হবে, x - 1 সুতরাং দিয়ে লিখতে হবে, সুতরাং x - 1 ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 1। তো একের একটা ঘনমূল কতবার বেরিয়ে গেল, 1 বেরিয়ে গেল। আর বাকিটা কি হবে, অথবা x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এটা কি, চলো এখন আমরা এটাকে কিসের সাথে কম্পেয়ার করব, এই যে দ্বিঘাত সমীকরণ আছে না, এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে দ্বিঘাত সমীকরণ সরলরেখার এর সাথে তুলনা করলে কি পাবো আমি, a ইকুয়াল টু 1 এখানে, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1 হবে, তাই নাকি? ঠিক আছে তো, হ্যাঁ। এই যে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তো এখানে আমি এটার সাথে তুলনা করি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এখানে a কত হবে 1, b কত হবে 1, c কত হবে 1 হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিদ্ধ রাজস্বের ফর্মুলাটা ইউজ করব। যেহেতু এটা মিডল টার্ম যায় না, সিদ্ধ রাজস্বের ফর্মুলা ইউজ করে কীভাবে পি পাবো, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা হচ্ছে কি শ্রীধর আচার্যের ফর্মুলা, যে সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এখন এটার মধ্যে বসিয়ে দাও -1 প্লাস মাইনাস √1 স্কোয়ার মাইনাস সবই তো 1 হবে, 1 × 1/2 × 1। সো -1 প্লাস মাইনাস কী হবে, -3/2। তো -1 প্লাস মাইনাস, যেহেতু আমরা যদি রুটের ভিতরে মাইনাস হয় আমরা কি লিখতে পারি, এটাকে -1 × √3, দ্যাট ইজ -1টা কী লেখা যায়, এটাকে -1 × √3 লেখা যায় /2। তার মানে -1 আর -1টা কি লিখতে পারি i√3। ঠিক আছে, /2। তো এখানে দুইটা বেরিয়ে গেল। তো এক্সের মান কটা বেরিয়ে গেলো, এখানে এক্সের মান দুইটা বেরিয়ে গেল, -1 প্লাস √3i/2 আর হচ্ছে -1 মাইনাস √3i/2। ঠিক আছে, এই গেল একের 3টা ঘনমূল, বুঝতে পারছি। তো একটা তো পাওয়া গেছে, এই দুইটা কি কাল্পনিক, এগুলো তো বাস্তব, একটা হয়ে গেছে বাস্তব, আর এটা কি, এগুলো হচ্ছে কাল্পনিক। কেন কাল্পনিক, কারণ তার মধ্যে আয় আছে। তো প্রথমটাকে যদি আমরা ওমেগা ধরি, এটাকে আমি ওমেগা ধরলাম আর এটাকে আমি ওমেগা স্কোয়ার ধরলাম, তাহলে কি হয় দেখো, আমি একটা নোট দিয়ে এখানে লিখিয়ে দিচ্ছি, সূত্রগুলো মনে রাখবে, নোট দিয়ে লিখিয়ে দিচ্ছি। যদি ওমেগা একের কাল্পনিক ঘনমূল হয়, তবে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কত হবে স্যার, 0। ঠিক আছে, এই তিনোটাকে যদি তুমি যোগ করো, এটা 1 আর ওমেগা মানে এটা আর ওমেগা স্কোয়ার মানে এটা, এটাকে যদি তিনোটাকে যদি তুমি যোগ করো তাহলে কি পাবে, 0 পেয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ এখানে ওমেগা কত হবে, ওমেগা আমি ধরে নিলাম যে -1 প্লাস √3i/2 আর ওমেগা স্কোয়ার হচ্ছে গিয়ে এখানে ওমেগা স্কোয়ার হয়ে যাবে এখানে কত, -1 মাইনাস √3i/2। বুঝতে পারছি, তো এই গেল তোমার সূত্রটা। আর একটা সূত্র আছে, আর একটা সূত্র হচ্ছে কি ওমেগা কিউব কত হবে, 1 হবে। আর একটা সূত্র হচ্ছে ওমেগা কিউব কত হবে, 1 হবে। বুঝতে পারছি, তুমি গিয়ে দেখো ওমেগা কিউব, তুমি যে এটাকে কিউব করে দেখো বা এই দুইটাকে মাল্টিপ্লাই করো তাহলে দেখবে 1 পাবে, আর সবগুলো যোগ করে দেখো তাহলে এখান থেকে এটা পাবে। বুঝতে পারছি, তো এগুলো তোমার একের কাল্পনিক ঘনমূল নির্ণয় করা হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা শর্ট নোট দিয়ে লিখিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক কালারে, এটার মতনই সেম। যদি বলে কোনো সময় যদি আলফা কমা বিটা একের অবাস্তব ঘনমূল হয়, একের দুইটি
বাস্তব মানে কাল্পনিক ঘনমূল হয় তবে কি হবে 1 প্লাস আলফা প্লাস বিটা কত হবে 0। এখানে আলফাটা কার সমান হবে ওমেগার সমান আর বিটাটা ওমেগা স্কোয়ার সমান, আর আলফা ইন্টু বিটা কত হবে আলফা ইন্টু বিটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবে, আলফা ইন্টু বিটা 1 হবে আর 1 প্লাস আমার কী হবে এটা ঘনমূল হয়ে যাবে। মানে আমি এখানে যদি আমি কম্পেয়ার করি আমি লিখতে পারি, এটা আমি লিখতে পারি যে বিটা এখানে আলফাটা হয়ে যাবে কার সমান স্যার, আলফাটা হয়ে যাবে ওমেগা সমান আর আলফা স্কোয়ারটা হয়ে যাবে ওমেগা স্কোয়ারের সমান। বুঝতে পারছি নি? ইয়েস স্যার বুঝতে পারছি। দেখো আমি আবার বলছি, যদি কোনো সময় বলে যে আলফা কমা বিটা এ বি সি বলতে পারে, এ বি বলতে পারে, যে কোনো, আমি আলফা বিটা ধরে নিলাম, আলফা কমা বিটা একের দুইটা অবাস্তব ঘনমূল হয়, তখন আমরা লিখতে পারবো যে 1 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 1। কী করে স্যার, এখানে আলফাটা হচ্ছে গিয়ে, কেন আমরা তো ওমেগা ধরে নিয়েছিলাম না, একটা ওমেগা এসছে একটা ওমেগা স্কোয়ার এসছে, ঠিক আছে, তো এইটা হয়ে যাবে এখানে আলফাটাকে রিপ্রেজেন্ট করবে ওমেগা আর বিটাটা রিপ্রেজেন্ট করবে ওমেগা স্কোয়ারে। তো একই তো কথা হয়ে গেল না, তুমি এখানে আমি যদি আলফা জায়গাতে ওমেগা লিখি আর বিটার জায়গাতে যদি ওমেগা স্কোয়ার লিখি, বিটার জায়গাতে যদি আমি ওমেগা স্কোয়ার লিখি তাহলে উপরেরটার মতনই হয়ে গেল না, উপরেরটার মতনই হয়ে গেল। বুঝতে পারছি? সো আমাদের মোটামুটি এই চ্যাপ্টার থেকে যে যে থিওরিগুলো ছিল সবগুলো মোটামুটি হয়ে গেছে সাফিসিয়েন্ট। তারপর আমরা কি করব, এই চ্যাপ্টার থেকে অঙ্ক করব, ঠিক আছে, মান 5-এর করবো, মান 4-এর করবো, মান 2-এর করবো, ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেন যে আমরা করব, নেক্সট ভিডিওটা হবে কি, এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো আছে বুকের মধ্যে, সেটা এসএন দিয়ে হতে পারে, সুরেন্দ্রনাথ দিয়ে হতে পারে, বা ছায়া প্রকাশনের বুকস, সাতটা বুকস হতে পারে, বা তোমার ক্যাসিনাগের বুকস হতে পারে, বা আর.ডি. শর্মার হতে পারে, বা আর.এস হতে পারে, বা সেলিনা বুকস যেগুলো থাকে, তোমার শাহেন সাহা আইসিসির বুকস হতে পারে। তো আমি সবগুলো বুকস মিলিয়ে আমি এখানে কোশ্চেন করে দেবো। বিশেষ করে আমরা কোনটা ফোকাস করবো, যেটা আমাদের টেক্সট বুকস আছে, এসএন দেওয়া আছে, সাতটা পাবলিশার্সের বুকস আছে, তো এগুলো আমরা করাবো এখানে। বুঝতে পারছি? তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে, একটা ভালো করে ভিডিওটা রিভাইজ করে দেখবে, একটা স্ক্রিনশট নিয়ে নেবে। আর এই যে আমি থিওরিটা লিখে দিচ্ছি এখানে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেই থিওরি ক্লাসগুলো, এই থিওরি ক্লাসগুলো তোমার খাতার মধ্যে রেখে দেবে, তুলে মানে এটাকে ভিডিওটাকে একটু পজ করে ই করবে, এটি সব খাতার মধ্যে নোট করে নেবে, ঠিক আছে, তাহলে তোমার করতে সুবিধা হবে। নেক্সট আমরা কী করবো, এই চ্যাপ্টারতে অঙ্ক শুরু করব, বুঝতে পারছি, এরপর আমরা এমসিকিউ করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার।